আদুরে আলোপন শেষে নির্হারা অবলা পাখিটাকে সঙ্গে নিয়ে পেন্ট হাউসের ভেতরে চলে যায় ঈশানী। গত বেশ কিছুদিন ধরে পেন্ট হাউসে আনাগোনানি এরিসের, আর এরিস পেন্ট হাউসে না থাকার মানে হলো সেই কয়টা দিন নির্দিষ্ট একটা গণ্ডির মধ্যে থেকেই মুক্ত আকাশে ডানা ঝাপটানোর পাখির ন্যায় আনন্দে উল্লাসে দিন কেটে যায় ঈশানী আর ফ্লোরার। খুশির দিনগুলোতে মন খারাপ ছুঁতে পারে না ওদের, দুঃখগুলো পাশে হটিয়ে নিগুট উল্লাসে সর্বক্ষণই মেতে থাকে দুজন। আজ তেমনই একটি দিন। এরিস তুষার কেউই পেন্ট হাউসে ফেরে নাই ইদানিং। নিশ্চয়ই কোনো মিশন ফিশনে আটকা পড়েছে তারা। ওইদিকে আজ সকাল থেকেই বৃষ্টির গতিতে তুষারপাত হচ্ছে আকাশ ছাপিয়ে। ভেলভেটের ন্যায় মসৃণ শুভ্র তুষারের আড়ালে ঢাকা পড়েছে প্রকৃতি, অথচ এই বিরূপ আবহাওয়ার মাঝে এক বালতি জামাকাপড় ভিজে উদাস মুখে বসে আছে ফ্লোরা। ও চোখে মুখে আহাজারি সুস্পষ্ট। মেয়েটাকে এমন মনমরা হয়ে বসে থাকতে দেখে ঈশানী শিকুচকে বলল, এই মেয়ে, মাফিয়াদের সঙ্গে থাকতে থাকতে আক্কেল জ্ঞান কি সব সাবান ফেনার সাথে গুলে খেয়েছো নাকি? এভাবে কেন বলছো? বিরস মুখে ছোট উল্টালো ফ্লোরা। এভাবে বলবো না তো কিভাবে বলবো? ঘরে এতগুলো ওয়াশিং মেশিন থাকতে তুমি বালতি ভরে কাপড় কেন ভিজিয়েছো? এখন এগুলো কই শুকাতে দেবে শুনি? তুষার হাতে পরিষ্কার করা জামা কাপড় ছাড়া একদম পরে না, ওই জন্যই তো। বুঝলাম। ফোঁস করে নিঃশ্বাস ছেড়ে কথা বলল ঈশানী। কিন্তু এই সময়ে এমন মনমরা মলিন চেহারায় ফ্লোরাকে দেখতে একদম ভালো লাগছে না ওর। তাই ওকে হাসানোর চেষ্টায় দুষ্টুমি করে ভেজানো কাপড় থেকে একটুখানি সাবান ফেনা লাগিয়ে দিল ফ্লোরার নাকের জগায়। এই একটুখানি দুষ্টুমিতে গা ভাসে ফ্লোরা নিজেও যে ঈশানীর সঙ্গে পাঙ্গা দিয়ে ফেনা মাখামাখি শুরু করে দিবে সেটা বোধহয় কল্পনা তো অনুমান করেনি ঈশো, যার ফলস্বরূপ কয়েক মুহূর্তের মাঝে পুরো লাউঞ্জ জুড়ে জলকেলি শুরু করে দিয়েছে ওরা দুজন। ওদের খিলখিল হাসির শব্দ আর অনর্গল ছোটাছুটিতে হুট করে যেন প্রাণ ফিরে পেয়েছে বিস্তৃত জঙ্গলের মাঝে অবস্থিত মৃত্যুপুরীর ন্যায় নির্জীব এই মাফিয়া পেন্ট হাউস। ক্লাব থেকে মাত্রই পেন্ট হাউসে ফিরেছে এরিস। ইদানিং পাইথন প্যারাডাইসের বিভিন্ন বিজনেস ক্লাবে জেনিয়েলের বেশ কিছু স্পাই ঢুকে পড়েছে। কয়েকজনকে অবশ্য শনাক্ত করতে সক্ষম হয়েছে গার্ডসরা। তবে এরিস এখনও চুপচাপ অনুসরণ করে যাচ্ছে তাদের, কারণ তাদের এবারের টার্গেট এরিসের প্যারাডাইস নয়, বরং অন্য কিছু, যার প্রেক্ষিতে এরিস আর তুষার দুজনেই ড্যানিয়েলের উদ্দেশ্য জানার জন্য কিছু দিন ধরে ছদ্মবেশে ঘুরে বেড়াচ্ছে শনাক্তকৃত স্পাইদের আশেপাশে। দুদিন ধরে ফিরলেও আজ হুট করে পেন্ট হাউসে ফিরে এসেছে এরিস। পরনে তার কালো হুডি আর কালো বেসবল ক্যাপ, মোট কথা আগাগোড়া কালো দিয়েই মোড়ানো তার শরীর। বাইরে থেকে ফেরার দরুন কালো হুডির যত্রতত্র জমে আছে পেঁজা তুলোর মতো বরফ কুচে। কালো কুচকুচে হুডির উপর ঝুরঝুরে বরফ কণাগুলো সফেদ হিরকের ন্যায় চিকচিক করছে ও সমস্ত শরীরে। সদর দরজা খুলে ভেতরে ঢুকে বড় বড় পা ফেলে হননীয় দোতলার দিকে এগুচ্ছিল এরিস। ঠিক তখনই লাউঞ্জ থেকে ভেসে আসা অপ্রার্থিব এক খিলখিল হাসির ঝংকারে আকস্মাৎ মাঝপথে পা দুটো থমকে যায় লম্বাচে লোকটার। একটা সুমিষ্ট প্রাণচঞ্চল হাসির তরঙ্গে অভাবনীয় মাদকতা ছড়িয়ে পড়ে এরিসের কর্ণকুহুরে, যার দরুন নিজের অজান্তে পুরোপুরি নিশ্চল হয়ে পরে ও জীবনের প্রথমবার নিজের পেন্ট হাউসে দাঁড়িয়ে এমন কিছুর মুখোমুখি হলো এরিস। এমন মেলি হাসির আওয়াজে কোনোরূপ ভাবান্তর হওয়ার কথা ছিল না ওর, কিন্তু এই মুহূর্তে কিছুতেই এই প্রাণবন্ত হাসিটুকু উপেক্ষা করে সামনে এগোতে পারছে না এরিস। কোনো এক অদৃশ্য মায়াজাল চলন্ত পা দুটোকে নিদারুণ শক্তি বলে করে রেখেছে স্থির আর অচল। সহসা সেখানে দাঁড়ানো অবস্থাতে লাউঞ্জ থেকে ক্রমাগত ভেসে আসা হাসির আওয়াজ অনুসরণ করে তৎক্ষণাৎ এক ঝটকায় মাথার হুডিটা সরিয়ে পেছনের দিকে দৃষ্টি নিক্ষেপ করে এরিস। এই প্রথমবার ঈশানীকে এভাবে প্রাণ খুলে হাসতে দেখে কয়েক সেকেন্ডের মাঝে গতি হারায় ভেতরের অন্তঃকরণ। মাথা থেকে হুডি খোলার সঙ্গে সঙ্গে তার শরীরে লেগে থাকা ক্ষুদ্র বরফ কণাগুলো ঝরঝর করে ছড়িয়ে পড়ে সমগ্র মেঝেতে। তকতকে শ্বেত পাথরের মেঝেটা ভরে ওঠে নোংরা জলে। তাতে কোনো রূপ ফ্রিক্ষেপ নেই এরিসের, কারণ হুডি সরিয়ে পেছনে দৃষ্টিপাত করতে এরিস দেখতে পায় একটা
অপরূপা নীল চোখের মেয়েকে যে হাসছে, খিলখিলে হাসছে, তার হাসিতে মুখরিত হয়ে আছে সমগ্র পেন্ট হাউস। মেয়েটার ঢলঢলে আদুরে মুখমণ্ডল জুড়ে ফেনায় মাখামাখি, তবুও তার হাসির ঝংকার যেন অতুলনীয় এক বাদকের বাজানো মাদকীয় বাজনা। তার প্রাণোচ্ছল হাসির রিমঝিম আওয়াজ যেন কর্ণকুট ছাপিয়ে বহু বছর ধরে তালা লাগানো এরিসের হৃদগহীনেও কড়া নেড়ে গেল আচমকা। নিজের অজান্তে সেই তখন থেকে নিষ্প্রভ ক্লান্তিহীন চোখে মেয়েটার হাস্যজ্জ্বল মুখের দিকে ফ্যাল ফ্যাল করে অবাক দৃষ্টিতে ঘাড় ঘুরিয়ে তাকিয়ে আছে এরিস। ওর নিগুড় চাহনি দেখে মনে হচ্ছে নীলাম্বরীর খিলখিলে হাসির মাঝে এই মুহূর্তে পুরো দুনিয়া থমকে গেছে ওর। ফ্লোরার সঙ্গে দুষ্টুমির এক পর্যায়ে ঈশানীর চোখ আটকে যায় সিঁড়ির সামনে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকা নিষ্ঠুর মানবের চোখে। অগত্যাই বিনা দ্বিধায় মিলন ঘটে দুজোড়া অক্ষি যুগলের। ঈশানী খেয়াল করলো এরিস খাড় বাকি অনুভূতিহীন চোখে ওর দিকে এক ধ্যানে চেয়ে আছে শুধু। এরিসের অহেতুক এহেন নিষ্প্রভ চাহনিতে ভরকে যায় এসো। মুহূর্তে মলিনতা ঘিরে ধরে নীলাম্বরীর সমগ্র মুখমণ্ডল জুড়ে, ভীত সন্ত্রস্ত আর চোখে আরও একবার এরিসকে পরখ করে তাড়াহুড়ো করে চোখ সরিয়ে অন্যদিকে ঘুরে দাঁড়ালো ঈশানী ওপাশ ঘোরার সঙ্গে সঙ্গে চোখের পলক ছাড়ে এরিস। পরক্ষণেই ধ্যান ভেঙে নিজের চিরচারিত সত্তায় ফিরে এসে সামনে ঘাড় ঘুরে তড়িঘড়ি করে লম্বা পা ফেলে সিঁড়ি ভেঙে সোজা এগিয়ে যায় দোতলার অফিস রুমের দিকে। যেতে যেতে বুকের বাম পাশে হাত বুলিয়ে আনমনে বিরক্তি সরিয়ে বিড়বিড়ায় সে, Shit. Again, something is burning in my chest. সমগ্র লাউঞ্জ জুড়ে নিস্তব্ধতা বিরাজ করছে। থেমে গিয়েছে একটু আগের হাসির কলরব। মাফিয়া বস পেন্ট হাউসে ফিরে আসা মাত্রই বদলে গিয়েছে সকল দৃশ্যপট। সে ফিরে আসার সঙ্গে সঙ্গে মিলিয়ে গিয়েছে খুশির ঝিলিক, আনন্দ ঘন মুহূর্ত সব। অজানা ভয়ে জর্জরিত হয়ে এক কোণে চুপসে দাঁড়িয়ে আছে ঈশানী আর ফ্লোরা। মাফিয়া বসের কালো দুনিয়ায় কখনো এমন প্রাণোচ্ছল হাসির আওয়াজ শোভা পায় না। তাই তো এরিস ফিরে আসার পর মুহূর্তে নিস্তব্ধ মরীচিকার আড়ালে বিলীন হয়ে গিয়েছে হাসির ঝংকার। যেন স্বকীয়তা ফিরে পেয়েছে তার পাপের রাজ্য। সবকিছু থমথমে হয়ে আছে, তাও মনে হচ্ছে একটু আগের খিলখিল হাসির আওয়াজটা এখনো বাড়ি খেয়ে ক্রমাগত প্রতিধ্বনি হচ্ছে কালো পেন্টিং এর চার দেয়ালে। এরিস বড় বড় পা ফেলে করিডোরের সামনে ধরে এগোচ্ছে, কপালে তার দুশ্চিন্তার তীক্ষ্ণ ভাঁজ, চেহারায় স্পষ্ট ব্যতিগ্রস্ততা। কর্ণকুট ছাপে মস্তিষ্ক অবধি প্রতিটি ষষ্ঠ ইন্দ্রিয় যেন হৃদয়হীন আজ, নিয়ন্ত্রণহীন আজ। এরিস বিরক্ত হয়, হাঁটার গতি ধীর করে ফের ঘাড় বাঁকিয়ে তাকায় লাউঞ্জের দিকে। ঈশানী মেয়েটা আজ চোখে এইদিকেই চেয়ে আছে, সেই নীলাম্বর সরলতায় ঘেরা এক জোড়া ভীত সন্ত্রস্ত জলজলের নেত্রদয়, যা দেখলে বারবার বেইমান হয়ে উঠছে ওর হৃদয়টা। চম্বুকায় এক অদৃশ্য শক্তি বলে নিস্তেজ করে দেয় ভেতরে হিংস্র পাশবিক সত্তাটাকে, যা এরিসের মস্তিষ্ক ঘৃণা করে, প্রচণ্ড ঘৃণা। এই মেয়েটাকে কখনোই নিজের কড়া পড়া পাথর হৃদয়ের নিয়ন্ত্রক হতে দেবে এরিস? কিছুতেই না। না, আর নেওয়া যাচ্ছে না। কোনো এক অজানা কারণবশত প্রচণ্ড ক্ষুব্ধতায় জল শক্ত করে গর্জাতে গর্জাতে অফিস রুমে ঢুকে যায় এরিস। ভেতরে গিয়ে টি শার্টের উপরে পরিহিত ভেলভেটের হুডিটা শরীর থেকে একটানি খুলে ছুঁড়ে ফেলে দেয় সফেদ মেঝেতে। মন মস্তিষ্কের নিয়ন্ত্রণহীন ভাবনায় মোটেই গ্রহণ করতে পারছে না এরিস। অগত্যাই রাগে কাঁপতে কাঁপতে কঠিন স্বরে ধত পিষে বলে, একটা তুচ্ছ মেয়ের হাসি দেখে থমকে যাওয়া কখনো এরিস ইউভানকে শোভা পায় না। গ্যাংস্টার এরিস কখনো পবিত্রতায় আটকায় না। নেক্সট টাইম এরিস ইউভানের মস্তিষ্ককে নিয়ন্ত্রণ করতে চাইলে ওই মেয়েটাকে তার উপযুক্ত জায়গা বুঝিয়ে দেবো আমি। এরিসের পৈশাচিক মস্তিষ্কটা তীব্র রাগে গজগজ করতে করতে ঈশানীর ওপর ক্ষোভ ছাড়লেও ওর নিয়ন্ত্রণহীন মনটা বিদ্রুপাত্মক হেসে উপহাস করে বলল, একটু আগে সেটাই করছিলিস যেটা তুই প্রচণ্ড ঘৃণা করিস। যে জিনিসগুলোর সাথে তোর জীবনে কখনো পরিচয় হয়নি, তোর মরিচিকার মতো অন্ধকার জীবনে যেগুলো নিছকই মূল্যহীন, সেই জিনিসগুলোতেই বারবার আটকে যাচ্ছিস তুই। জাস্ট স্টপ ইট। আবারও সেই বিদ্রুপাত্মক নিয়ন্ত্রণহীন ভাবনায় দিশেহারা হয়ে নিজে থমকে উঠল এরিস। ক্রোধের তোপে ভলভল করে মাথায় রক্ত উঠে গেল ওর। সুদর্শন অথচ হিংস্র ব্লাডি বিস্ট মাফিয়াটা
পারছে না নিজের ভাবনাকে নিজে গলা টিপে মেরে ফেলতে, যার দরুন ক্ষুব্ধতার চরম সীমানায় গিয়ে প্রচণ্ড ক্রোধে অফিস রুমের সবকিছু দু হাতে তছনছ করে দেয় এরিস। অত্যন্ত দামি ডিজাইনার টিপট, রেড ওয়াইনের বোতল, পিসি, মনিটর, সেন্টার টেবিল, জানালার কাজ, এমনকি ইলেকট্রনিক্স ডিভাইস সবকিছু উল্টোয় পাল্টে ফেলে সেগুলোকেও শরীরের সর্বশক্তি দিয়ে ঘুষি মেরে ভাঙতে ভাঙতে হুঙ্কার দেয় এরিস। বলে, সব দোষ ওই মেয়েটার, সব দোষ ওর। আমি ওকে দু চোখে দেখতে চাই না, কোনোদিনও না। সেই তখন থেকে ওপর তলায় ঝনঝন করে কাচের ভাঙার আওয়াজ আসছে ভেসে। সেকেন্ড প্রতি সেকেন্ড অন্তর ভূমিকম্পের মতো কম্পন দিয়ে উঠে এটা ওটা ছুঁড়ে আকস্মাৎ ছুটে আসছে, আশ্রে পড়ছে নিচতলার লাউঞ্জে। কখনো ভাঙা কাচের টুকরো তো আবার কখনো আস্ত মনিটর। লাউঞ্জের এক কোণে গুটিসুটি মেরে দাঁড়িয়ে আছে ফ্লোরা আর ঈশানী। ভয়ের চোটে আত্মাটা যেন ছোচের আগায় উঠে এসেছে তাদের। দোতলার এই বেগতিক লণ্ডভণ্ড তাণ্ডবের জন্য যে ঈশানী নিজেই দায়ী তা জানা নেই স্বয়ং ঈশানীর। তাই তো উপরতলার ধুমধাম ভাঙাচোরা আওয়াজ উপেক্ষা করে জিভ দিয়ে নিজের শুষ্ক অধর ভিজিয়ে নিচু গলায় ফ্লোরাকে শুধালো। কি হয়েছে বলো তো? ঈশানী কথাটা বলতে না বলতে উপর থেকে একটা ভাঙা চিপচের টুকরো এসে আচমকায় আঘাত করলো ইসুর কপালে। তৎক্ষণাৎ গলগল করে তাজা রক্ত স্রোতী বেরিয়ে এলো ওর কপাল খেঁচে। প্রচণ্ড ব্যথা পেয়ে চোখ দুটো খিচে বন্ধ করে নিয়েছে ঈশা। ওর কপাল ছুঁয়ে চুপচুপ করে রক্ত গড়িয়ে পড়ছে দেখে ফ্লোরা তড়িঘড়ি করে হাত চেপে ধরে সেখানে আস্তে করে ভরত ঢোক গিলে আহত গলায় বলল, এটা কি দিয়ে গেল তোমায় ইস্যু? আমি সত্যি বুঝতে পারছি না এরিস হঠাৎ এমন পাগলামি কেন করছে। ও তো কখনো এমন করে না। নীল নীল চোখ দুটো মেলে টলটলে ব্যথাতুর চাহনিতে ঈশানী তাকায় এরিসের অফিস রুমের দিকে। ভঙ্গুর হৃদয়টা আলগোছে চেপে রেখে মনে মনে আওড়ায়, আপনি আমার জীবনের সেই অভিশপ্ত অধ্যায়, যে এক রাতের জন্য বাঁচাতে এসে সারা জীবনটা পুড়িয়ে ছারখার করে দিয়েছেন। ঈশানী তাকিয়ে ছিল নিষ্প্রভ। উপরের ভাঙা ভাঙের আওয়াজ কিঞ্চিত কমে এসেছে এখন। ওর কপালের রক্ত খানিকটা শুকিয়ে এলো। ফ্লোরা হাত সরিয়ে বলল, তুমি এখানে একটু অপেক্ষা করো, আমি এই সুযোগে ওদিকে গিয়ে ফার্স্ট এড বক্সটা খুঁজে নিয়ে আসি। শেষ করে সাবধানে সামনে পা বাড়ালে পেছন থেকে ওর ফিনফিনে হাঁটু সমান ফ্রকটা টেনে ধরে ঈশানী। শৈলের টান অনুভব করে ফ্লোরা পেছনে ঘুরলো। ঈশানী এক পল ছেড়ে আকতি স্বরে বলল, যেও না, ভয় করছে যদি আবার। ফ্লোরা মৃদু হাসলো, যেন এতক্ষণে তাণ্ডব কিছুই নয় ওর কাছে। এর থেকে ভয়াবহ দৃশ্য দেখে অভ্যস্ত ও সেভাবেই ছোটের আগায় হাসিটুকু ধরে রেখে ইস্যুকে আশ্বস্ত করে বলল, এই কিচ্ছু হবে না, দাঁড়াও দেখছি। বলে দু কদম সামনে এগিয়ে দোতলার দিকে উকি দেয় ফ্লোরা। তৎক্ষণাৎ ওপর থেকে ছিটকে পড়ে আরো একখানা হাত ভাঙা কাচের বোতল। বোতলটা ফ্লোরার দিকে এগিয়ে আসছে। ব্যাপারটা বোধগম্য হতে ফ্লোরা হক ছুকে যায় হুচ করে। ঠিক কি করবে বুঝে উঠতে না পেরেই বাহুতে সজোরে টান অনুভব করলো ও। দু বাহু শক্ত হাতে চেপে ধরে হাঁচকা টানে অন্য পাশে নিয়ে দাঁড় করালো তুষার। আকস্মাত ঘটনায় আহমকি বনে গেল ফ্লোরা। চকিতে ঘুরে তাকালো তুষারের পানে। ঠিক আছে? ভাবলেশীন গলায় চোট নাড়িয়ে ছোট্ট করে প্রশ্ন ছুড়ে তুষার। হুম। উত্তরে তাড়াহুড়ো করে হাসুচোখ মাথা নড়ে ফ্লোরা। তুষার ওকে ছেড়ে দিয়ে পকেটে হাত গুজে শটান দাঁড়িয়ে রক্তাক্ত ঈশানীর আর পারিপার্শ্বিক অবস্থা লক্ষ্য করে কপাল কুঁচকে স্পষ্ট করে জিজ্ঞেস করে, কি হয়েছে? ঘরের এই অবস্থা কেন? উপরতলার অফিস কক্ষের দিকে আঙুল তুলে জড়ানো কঞ্চে ভাঙা ভাঙা শব্দ উচ্চারণ করছে ফ্লোরা। এরিস? এরিসের নামটা শোনা মাত্রই কপাল কুঁচকে এলো তুষার। আশ্চর্য হয়ে বলল, এরিস এসব করেছে মানে? চিবুক গলায় ঠেকিয়ে ধীর গতিতে মাথা নাড়ল ফ্লোরা। তুষার আর কথার পুনরাবৃত্তি করলো না। কোনো মাথার হুডিটা খুলে দ্রুত কদমে এগিয়ে গেল অফিস কক্ষের দিকে। করিডোর ছাড়িয়ে রুমের সামনে আসতে তুষার দেখলো মস্ত বড় কালো কাঠের নান্দনিক দরজাটা হাট করে খোলা। আশেপাশে গার্ডসের উপস্থিতি নেই। এরিসের আগমনে তারা হয়তো জায়গা ত্যাগ করেছে বহু আগে। আশ্চর্য হওয়ার কোনো বিষয় নয় এটা। সহসা এগিয়ে গিয়ে রুমের মাঝে পা বাড়ালো তুষার। সাজানো গুছানো
বিস্তৃত অফিস রুমটা ভেঙে চুরে তছনছ হয়ে আছে। ইলেকট্রনিক্স ডিভাইসগুলো মুখ থুবড়ে পড়ে আছে যত্রতত্র। মাফিয়ারা সাধারণত যোগাযোগের কাজে সাময়িক মাধ্যমগুলোই এড়িয়ে চলে সবসময়। হয় অতি পুরনো দিনের অ্যানালগ ডিভাইসগুলো ব্যবহার করে, নয়তো শেয়ার মার্কেট থেকে বিতাড়িত বহুল ক্ষমতা সম্পন্ন অত্যাধুনিক ডিভাইসগুলো দিয়ে সমগ্র ই কমার্স দখলদারি নিয়ে রাখে। সেই সব কাজে নজর রাখার জন্য বেশ কিছু ফ্যাক্স মেশিন আর মনিটর সেট করা ছিল এই রুমে। আপাতত সেগুলো একটা অক্ষত অবস্থাতে নেই। রিসিভারের রাগের সম্মুখীন হয়ে জীবন হারিয়েছে অনেক আগে। সমস্ত ঘর লণ্ডভণ্ড, জিনিসপত্রের যা তা অবস্থা। তার চেয়ে বেশি খারাপ অবস্থা রুমের মাঝে কাচের দেয়ালটা ভেঙে চৌচির। তার ঠিক মাঝ বরাবর লেগে আছে চকচকে তাজা রক্ত। স্পষ্ট রক্তের ছাপ দেখা মাত্র রুমের চারিদিকে দৃষ্টিপাত করে তুষার খুঁজতে লাগলো এরিসকে। ডানে বামে সচকিত নজর বুলিয়ে পেছনে ঘাড়গুড়িতে দেখতে পেল কাঙ্ক্ষিত সেই মুখ। দরজার কাছে কাউচ চেয়ারটায় শরীর ছেড়ে দিয়ে বসে আছে এরিস। আগাগোড়ায় বিধ্বস্ত সে। উরুর উপর নির্বিঘ্নে ফেলে রাখা ডান হাতটা থেকে চুয়ে চুয়ে পড়ছে টকটকে তাজা লাল রক্ত। সেই কাটা হাতটার দিকে ধ্যানমগ্ন হয়ে তাকিয়ে আছে এরিস, যেন এই রক্তগুলো খুব আকর্ষণীয় কোনো বস্তু যা ও অবলীলায় দেখতে পাচ্ছে। এরিসের এহেন উদ্ভ্রান্ত অবস্থা খানিকক্ষণ অবলোকন করে তুষার নিরেট কণ্ঠে শুথল, কেমন দোষ করেছিল কাছের দেওয়ালটা, যার জন্য এইভাবে পাঁচ মেরেছেন? রক্তাক্ত হাতের দিক থেকে চোখ সরালো এরিস তুষারের দিকে এক পলসে। পুনরায় চোখ খুঁড়িয়ে কাউচে মাথা হেলিয়ে দিয়ে ক্লান্ত স্বরে বলল, এরিস কাউকে কৈফিয়ত দেয় না তুষার। দীর্ঘশ্বাস ছাড়ল তুষার। এটাই হওয়ার ছিল। ও জানতো এরিস এমন কিছু বলবে, তাই আশাহত হয়ে শান্ত স্বরে বলে উঠল, রক্ত ঝরছে, ব্যান্ডেজকে আমি করে দেব? তুষার বাক্যটুকু উচ্চারণ করা মাত্রই চকিতে মাথা তুলে সূক্ষ্ম দৃষ্টিতে ওর দিকে চাইল এরিস। ওর সন্ধিয়ান চোখের ভাষা বুঝলো তুষার। অজ্ঞতা তৎক্ষণ গলা খাকারি দিয়ে বলল, না মানে তাহলে কি ফ্লোরাকে ডেকে দেব? প্রয়োজন নেই। তাহলে কি মিস ব্লু? তুষার বাক্যটুকু শেষ করার আগেই তড়াক করে ক্রোধান্বিত হয়ে উঠল এরিস। তুষারের মুখের উপর গর্জন করে বলল, জাস্ট কিপ ইয়োর মাউথ শাট তুষার। আমার সামনে ওর নাম উচ্চারণ করবে না একদম। কিয়ৎক্ষণ জহরির চোখে পরক করে এতক্ষণে তুষারের বোধগম্য হলো এত সব পাগলামের পেছনে মূল হেতু তাহলে ওই একজনই, যার জন্য নিজের অজান্তে বারবার লক্ষ্যচ্যুত হয় এরিস ইউভান। এই মেয়েটা এরিসের আশেপাশে বেশি দিন থাকলে ঠিক কোনো না কোনো অঘটন ঘটিয়ে বাঁধিয়েই বসবে সে। হতে পারে ক্ষোভের বসে রাতবার নিয়ম কানুনেও এক হাত দেখিয়ে দেয় একটা সাধারণ মেয়ের জন্য ড্যানিয়েলকে শেষমেশ কুনি না করে বসলো এরিস। কারণ এর আগে এরিসকে কখনো এভাবে বারবার লক্ষ্যচ্যুত হতে দেখেনি তুষার। ঈশানী একমাত্র মেয়ে যে কিনা সোনা ডিম পাড়া হাঁস হওয়া সত্ত্বেও এরিসের মতো একটা হৃদয়হীন মানুষের কাছে এতগুলো দিন ধরে সুরক্ষিত রয়েছে। কিন্তু আজ নয়তো কাল প্রতিশোধ পরায়ণ ড্যানিয়েল ঈশানীকে ঠিকই তুলে নিয়ে গিয়ে চড়া দামে বেচে দেবে। নিশ্চয়ই সেটা এত সহজে বরদাস্ত করবে না এরিস ইউভান। তখন কি হবে? এরিসই বা ঠিক কি করবে এই মেয়েটার জন্য? ভাবতে ভাবতেই অজানা আশঙ্কায় থমথমে হয়ে গেল তুষারের মুখমণ্ডল। সে ঠোঁট কামড়ে ডুবে যেতে লাগলো নিদারুণ অযাচিত ভাবনায়। কিছু ভাবছো? এরিসের ডাকে সময় কেটে গেল তুষারের। সে নিজের সত্তায় ফিরে এসে দুবার হাসুচোখ মাথা নাড়িয়ে গমগমের স্বরে বলল, আপনাকে একবার ক্লাবে যেতে হবে এরিস, ইটস আর্জেন্ট। জিভ দিয়ে গাল ছেলে কিছু একটা ভেবে কয়েক সেকেন্ড মাঝে উঠে দাঁড়ালো এরিস। মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে থাকা কাচের টুকরোগুলো পায়ে মারিয়ে এগিয়ে গেল সামনের দিকে। সুবিশাল ডেস্কের উপর লাগোয়া কাজটা ভেঙে টুকরো টুকরো হয়ে গিয়েছে। এরিস এসবে তোয়াক্কা না করে হাত বাড়িয়ে ড্রয়ার খুলে একটা অ্যালকোহলের বোতল বের করে মুখ দিয়ে টেনে টুনে সেটা ছিপি খুলে পুরো বোতল ভর্তি পানীয় টুকু ঢেলে দেয় নিজের রক্তাক্ত হাতের উপর। ক্ষতস্থানে অ্যালকোহল লাগার সঙ্গে সঙ্গে জ্বলন্ত আঙ্গারে নারী ঝলসে উঠলো হাঁচা। এন দৃশ্য দেখে চোখ মুখ খিচিয়ে ফেল তুষারের শঙ্কিত চাহনি দেখে ফিচেল হেসে এরিস বলল, তুমি না গ্যাংস্টার?
এইটুকুতেই শঙ্কিত হচ্ছ? তৎক্ষণাৎ চোখের দৃষ্টির পরিবর্তন ঘটালো তুষার, চোখ মুখ স্থির করে বলল, হ্যাঁ, গ্যাংস্টার। তাই বলে নিজেকে এভাবে হাসতে হাসতে যন্ত্রণায় ডুবিয়ে দেওয়ার মতো এতটা ক্রুয়েল আমি নই। তুষারের কথায় কোনরূপ প্রত্যুত্তর করল না এরিস। ঠোঁটের আগায় ফিচেল হাসিটুকু অব্যাহত রেখেই বাম হাতের সাহায্যে এবারও এবড়ো থেবড়ো করে বেঁধে ফেললো ব্যান্ডেজটা। অতঃপর ব্যান্ডেজ করা হাতটা ঘুরিয়ে ফিরে দেখতে দেখতে মনে মনে উপহাসের স্বরে বলা, এটা মোটেই যন্ত্রণাদায়ক ছিল না তুষার। এর চেয়েও বেশি যন্ত্রণা হচ্ছে অন্য কোথাও। তাহলে যাও যাক। তুষারের কণ্ঠস্বর কর্ণগহ্বর ছুঁতেই নিজের বৈশাচিক সত্তায় ফিরে এলো এরিস। অফিস রুমের ক্লটেজ থেকে একটা ব্ল্যাক ওভারকোট আর বাকেট হ্যাট বের করে গায়ে চড়িয়ে নিল সেগুলো। অতঃপর জিভ দিয়ে গাল ছেলে নিজের পিয়াংশি করানো ছুটা দুই আঙ্গুলের সাহায্যে খানিকক্ষণ চুলকে তুষার উদ্দেশ্যে প্রশ্ন ছুঁল সে। সবাই রেডি তো? হাস্যচোখ মাথায় তুষার এরিসের কোমরের খাঁজে দুটো রিভলভার আর একটা লোকেশন ট্র্যাকার নিয়ে অফিস রুম থেকে বেরিয়ে যেতে যেতে তুষারকে আদেশ করে বলল, লেটস গো। এতক্ষণ ধরে এত কিছু করে নিজের সঙ্গে নিজেই অবিরত দাঙ্গা দামামা চালিয়ে মন মস্তিষ্কে হাজারটা নিয়ন্ত্রণ বেরিকে আবদ্ধ করে অবশ্যই লাউঞ্চে পা রাখতে না রাখতে আবারও সেই পুতুলের মতো ঝলঝলে সুশ্রী সরল মুখটার চোখের সামনে এসে হানা দিল এরিসের। শুধু কি হানা দিয়েছে, একেবারে চঞ্চলা হরিণীর মতো তিরিং বিরিং করে লাফিয়ে এসে সোজা বুকের উপরই হামলে পড়েছে। লাউঞ্চে আপাতত কারোরই উপস্থিতি নেই। ফ্লোরা নিজের রুমে শুয়ে, তুষার এখনো অফিস কক্ষে রয়েছে। অথচ এরিসের মাঝেই ঘটে গেল অঘটন। পুরুষালী ক্লোনের মাস্কি সুগানটা নাক চাপিয়ে ভেতরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে আটকে উঠে ছিটকে এরিসের থেকে দ্রুত ভাড়ায় ঈশানী হাতের দিকে তাকালে দেখতে পায় হাতের মাঝে গমের দানাগুলো উপস্থিত। মেঝেতে পড়ে আছে দু একটা, তাহলে বাকিগুলো কোথায়? ফলস্বরূপ গমের সন্ধানে ধীরে ধীরে চোখ তুলে ভয়ার্ত চাহনিতে এরিসের দিকে লক্ষ্য করে ঈশানী। সঙ্গে সঙ্গেই ভয়ের চোটে অন্তর আত্মা কেঁপে উঠছে ওর। চোখ দুটো শূন্য উঠে যায় মুহূর্তে। এরিসের কালো কোটের অবস্থা দেখে গলা শুকিয়ে এসেছে ঈশ্বর। তেজি মাফিয়া বসটার একই হাল করলো ও। পুরো শরীরে তার গমের দানা ছড়াছড়ি, দু একটা তো কোট ফোট ভেদ করে টি শার্টের মধ্যেও চলে গিয়েছে একদম। নিজের কর্মকাণ্ডে গলা শুকিয়ে কাঠ হয়ে আসে ঈশ্বর। মাফিয়া বসের স্টাইলিশ জামা কাপড়ের এহেন গমের ফ্যাক্টরি বানিয়ে দেওয়ার পেছনে একমাত্র দায়ভার ওর। এই তো খানিকক্ষণ আগের ঘটনা, লুকিয়ে চুরিয়ে পেন্ট হাউসে আশ্রয় দা অতীব সুন্দরী পায়রাটাকে সবার আড়ালে নিজের ঘরে যত্ন সহকারে আগলে রেখেছে ঈশানী, কেউ যাতে দেখতে না পায়। সেই জন্যই সারাক্ষণ ঘরের দুয়ার ভিজিয়ে রাখে ও। তিনবেলা খাবার ও সে চুরি করে খাওয়ায় পায়রাটাকে। আজকেও তার ব্যতিক্রম নয়। একটু আগের ঘটে যাওয়া তাণ্ডব লীলার সমাপ্তি ঘটলে তুষারের হুকুমে স্টাফ কোয়ার্টার থেকে সার্ভেন্টরা এসে ছকছকে তকতকে করে দিয়ে যায় সমগ্র লাউঞ্জ, কিচেন, কাউন্টার, বার কাউন্টার সবকিছু। এই ফাঁকে খাবার আনার উদ্দেশ্যে ঈশানীও একটু উকি ঝুঁকি দেয় চারিদিকে। ফ্লোরা কাপড় ধুয়ে ক্লান্ত শরীরে বিশ্রাম করছে নিজের রুমে। পরিচ্ছন্নতার কাজ শেষ হলে সার্ভেন্টরাও পেন্ট হাউস ছেড়ে বেরিয়ে যায় একে একে। সবাই চলে যাওয়ার পুরো লাউঞ্জ ফাঁকা পড়ে আছে এখন। সেই সুযোগটাই কাজে লাগে ঈশানী। এরিস পেন্ট হাউসে আছে তার জানা সত্ত্বেও দৃঢ় মনোবল নিয়ে আলতো পায়ে নিঃশব্দে ছুটে যায় কিচেনের দিকে। তাড়াহুড়ো করে অপচু হাতে মুঠো ভর্তি করে তুলে নেয় গমের দানা। অতঃপর পুনরায় ছুট লাগায় নিজের ঘরের দিকে। দু হাত ভর্তি করে গমের দানা নিয়ে এদিক ওদিক চেয়ে বেখেয়ালে ছুটে আসার সময় ঘটে বিপত্তি। দুপ্রান্তের দুজন মানুষ কাছাকাছি এসে থমকে যায় নিঃশব্দে। দ্বিতীয়বারের মতোই দুর্ঘটনাবশত ইরিসের সুঢল পুরুষালী বুকের মাঝে হুমড়ি খেয়ে মুখ দাবায় ঈশানী। কয়েক সেকেন্ডের সংঘর্ষ, পরক্ষণই ভয়, ঘৃণা, আশঙ্কা সবকিছু সংমিশ্রণে তড়িৎ গতিতে ইরিসের বুক থেকে ছিটকে দূরে সরে যায় ঈশানী। বিভ্রান্ত হয়ে মাথা নুইয়ে নেয় বিনা বাক্যে। ওইদিকে ঈশানীর কর্মকাণ্ডে উষ্ণী এরিসের। ওর পিয়াংশী কর্ণ শূন্য, অনুভূতিহীন, নিস্তেজ চোখ দুটো শুধুমাত্র ঈশানীর ব্যান্ডেজ করা কপালের মাঝেই নিবদ্ধ। এরিসের তীক্ষ্ণ দৃষ্টি যুগলে কোনরূপ নজর দিল না ঈশানী, বরং ডানে বামে না তাকে দিশেহারা হয়ে
দু হাতে মাফিয়া বসটার কোট পরিষ্কার করতে উদ্যত হয় মেয়েটা। তার চোখে মুখে বিভ্রান্তি, হাতের গতিতে তীব্র সংকোচ, তাও এই মুহূর্তে দিশাহারা মস্তিষ্ক। নিজের শরীরে মেয়েলি হাতের আলতো স্পর্শ অনুভব করার সঙ্গে সঙ্গে তীক্ষ্ণ নজরে চেয়ে গম্ভীর গলায় প্রশ্ন ছড়ে এরিস। পালাচ্ছিলে নাকি? এরিসের পুরুষালী কণ্ঠস্বর কানে ভেসে আসতে সম্বিত ফিরে এলো ঈশানী। নিজের কাজে শঙ্কিত হয়ে তাড়াহুড়ো করে দু কদম পিছিয়ে গেল সে। সুকঠিত হয়ে মস্তক নামিয়ে এদিক ওদিক না সূচক মাথা নাড়ল একবার। এরিসের একটুখানি কথায় ঈশানীর ধনুকের মতো সুশ্রী বাঁকানো শরীরটা মুহূর্তে নাজুক হয়ে কুকড়ে গেল যেন। যা দৃষ্টি এড়ালো না স্বয়ং এরিসের, তবে এখনো ওর নিষ্প্রভ চোখ দুটো আটকে আছে ঈশানীর ব্যান্ডেজ করা কপালে। কপালে কি হয়েছে? মসৃণ হাসকি স্বরে প্রশ্ন করলো এরিস। ঈশানীর নিকট এরিসের দ্বিতীয় প্রশ্নটা ছিল অপ্রত্যাশিত। নিষ্ঠুর মানুষটার মুখে এমন অপ্রত্যাশিত বাক্য শুনে আচানক চোখ তুলে মানুষটার চোখের পানে চাইল ঈশো। তার তীক্ষ্ণ পুরুষালী চোয়াল, থুতনির মাঝ বরাবর অবস্থিত কালো কুচকুচে তেল, সবকিছুতে নজর বোলালো এক পল। মনে মনে ভাবলো, মানুষটা তো ঠিকই আছে, তাহলে হঠাৎ আশ্চর্য ঈশু, ভীষণ আশ্চর্য। কারণ শেষ কবে এরিস ওর সঙ্গে এমন স্বাভাবিক আওয়াজে কথা বলেছিল ঠিক মনে নেই ওর। তার চেয়েও বড় কথা, এরিস কখনো ভালো মন্দ জিজ্ঞেস করার পাত্র নয়। কার কি এলো গেল সেসবে তার কখনোই কিচ্ছু যায় আসে না। কিছু জিজ্ঞেস করেছি তোমায়? শান্ত অথচ প্রশান্ত জোরালো গলার স্বর। ঈশানী বাইরের আত্মবিশ্বাস ভাবটা ধরে রাখতে পারলো না আর একটু কণ্ঠে বলে উঠল, কিছু হয়নি। সু কুচকালো। এরিস কঠিন স্বরে জিজ্ঞেস করলো, কিছু না হলে ব্যান্ডেজ কেন? এরিসের তীর্যক প্রশ্নে ঘাবড়ে গিয়ে শুষ্ক চোখ গিলে ঈশানী কি উত্তর দিলে এই মুহূর্তে জানোটার দ্বিতীয় পদক্ষেপে হাত থেকে বেঁচে যাবে ভাবতে লাগলো কিয়ৎক্ষণ। এরিস তখনও সূক্ষ্ম নজরে তাকিয়েছিল ওর পানে। খানিকক্ষণ চুপ থেকে জড়ানো কণ্ঠে ঈশানী বলে উঠল, আপনি তখন ওই কাচের টুকরোটা। বাকি কথাটুকু আর শেষ করতে পারল না ইস্যু। তার আগেই ওদের মাঝে হাজির হলো তুষার। তার পরনও ব্ল্যাক ডেনিম আর ব্ল্যাক কার্গো প্যান্ট, হাতে রিভলভার, যা দেখা মাত্র চোখ বড় বড় হয়েছে ঈশানের। সামনে এগিয়ে এসে এরিস আর ইস্যুর মুখোমুখি দাঁড়িয়ে থাকতে দেখে কপালে সূক্ষ্ম ভাঁজ টানল তুষার। ব্যাগযোগ কঞ্চে বলল, ইজ এভরিথিং ওকে? তুষার আগমনকে কাজে লাগিয়ে এরিসের দৃষ্টি এড়িয়ে ধীর পায়ে নিজের রুমে চলে যায় ঈশানী। ওইদিকে অর্ধেক কথা শুনলেও এরিসের আর বুঝতে বাকি নেই যে ঈশানীর এই কপালের ব্যান্ডেজের পেছনে দায়ী ও নিজেই। শিট। সরলতার জন্য নাজুক মেয়েটার যাওয়ার পানে তাকিয়ে একটা ক্ষুদ্র বিরক্তকর শব্দ বেরিয়ে এলো এরিসের লাগামহীন বক্ষভেদ থেকে। রৌদ্রোজ্জ্বল ঝলমলে সকাল মস্কোতে শেষ কবে এমন চকচকে রোদ উঠেছিল তা ঠিকঠাক মনে পড়ছে না ঈশানীর। মনে পড়বেই বা কেমন করে? মেয়েটা বন্দী হয়ে আছে এখানে, প্রতিনিয়ত জীবন অতিবাহিত করছে নিদারুণ আশঙ্কায়। এই বুঝি স্বাভাবিক জীবনের আলোক রশ্মিটুকুও কেড়ে নিয়ে কোনো এক নরকীয় মরীচিকায় ধাক্কা মেরে ফেলে দেয় এরিস নাম নির্দয় লোকটা। সূর্য রশ্মি দেখার সময় কোথায়? তবে ইদানিং দিনগুলো ভালোই যাচ্ছে। ঈশ্বর ফ্লোরার পাশাপাশি আরও একজন বন্ধু জুটেছে ওর, সে হলো শুভ্রা পাখি। শেষ রাঙা সুন্দরী পাখিটার নাম ঠিক করেছে ঈশানী। দেখতে ধবধবে সাদা বলে নাম দিয়েছে শুভ্রা। আজকাল আর আগের মতো বসে বসে ডায়েরি লিখে না ঈশানী। রুমে একা হলে গল্প জুড়ে দেয় শুভ্রার পাখির সাথে। ওর ছোচের আগায় গমের দানা তুলে দিতে দিতে দীর্ঘশ্বাস ছেড়ে বলে, নিয়ম ভেঙে কত কিছুই না হয়, তাই না শুভ্রা পাখি? নিয়ম ভেঙে রোদের মাঝে বৃষ্টি হয়, নিয়ম ভেঙে দিনের বেলায় চাঁদ উদয় হয়। আমার মতো বাঙালি মেয়ের চোখের রঙও নিয়ম ভেঙে গাঢ় নীল হয়, অথচ দিন শেষে নিয়ম ভেঙে আমার আপনজন কেউ হলো না। নিজের অপারগতা, কুণ্ঠা, ক্ষয়ংসু, অন্তর্মুখী স্বভাব, সবকিছুর জন্য আজ বিপর্যস্ত আমি। আচ্ছা, মা, নানি, উষা ওরা কি আমায় মনে করে কখনো? কখনো কি ভাবে আমি আদৌ বেঁচে আছি নাকি মরে গেছি? নিজের মনে অযাচিত ভাবনায় ডুবেছিল ঈশা। ঠিক এমন ভাবনার বাইরে কর্নারে ফ্লোরা দরজার বার কয়েক টোকা দিয়ে শুধু হয়, ইস্যু একটু সাহায্য করবে প্লিজ?
ফ্লোরা দেখি ঈশানী বেরিয়ে এলে ওর দিকে এক বালতি ভেজা কাপড় এগিয়ে ঠোঁট উল্টালো ফ্লোরা মিষ্টি গলায় বলল, রোদ উঠেছে, কাপড়গুলো একটু ছাদ বারান্দায় নেড়ে দিয়ে আসবে ইস্যু। আসলে এরিস আর তুষার আজ পেন্ট হাউসে লাঞ্চ সারবে, তাই রান্না বসিয়েছি, নয়তো আমিই যেতাম।